ওকে, সবগুলো আছে সবাই। ওকে, তাহলে আমরা স্টার্ট করতেছি। কেউ যদি বুঝতে কার কোনো সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবা। এন্ড অপশন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবা, ঠিক আছে? सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু খাতা কলম নিয়ে বসো। সবাই একটু খাতা কলম নিয়ে বসো। গত ক্লাসে আমরা আহ, ইয়ে করাইছিলাম, তোমার কি বলে, কি জানি বলে, পাইচিত্র করাইছিলাম, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা গড় নির্ণয়, প্লাস হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি, তারপর হচ্ছে তোমার আরো কিছু বিষয় আসবে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা। আজকের ক্লাসে আমরা কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়, গড় কিভাবে বের করতে হয়। গড় তো ক্লাস তোমরা 5 থেকে শিখে আসছো। গড় ইকুয়াল টু কি? উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা। এগুলো যদি তোমার কতগুলো উপাত্ত দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা গড় সংখ্যাটা কিভাবে বের করি, উপাত্তগুলোর যোগফলকে যদি উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করে দেই তাহলে গড় বের হয়ে যায়। কিন্তু সারণী থেকে কিভাবে গড় বের করতে হয় সেটা ক্লাস 7 ছিল না। তোমরা কি সারণী থেকে গড় নির্ণয় পারো সবাই? यस सर। সারণী সারণী থেকে কিভাবে গড় তৈরি করে? सलाम वालेकुम सर। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইয়াতে আসো, সবাই একটু পৃষ্ঠা নাম্বার 167 তে আসো। এখন আমরা अस्सलाम। একটু গড় সারণী থেকে গড় নির্ণয় আমরা লিখব। যে প্রশ্নটা হচ্ছে সারণী থেকে গড় নির্ণয়, ঠিক আছে? সারণী থেকে গড় নির্ণয়। তাহলে সারণী থেকে আমরা কিভাবে গড়টা নির্ণয় করব, সবাই একটু খেয়াল করো। উদাহরণ 5, উদাহরণ 5 একটু খেয়াল করো। 100 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরটা দেওয়া আছে। বলছে প্রাপ্ত নম্বরে গাণিতিক গড় বের করার জন্য, গাণিতিক গড়, ঠিক আছে? এখন যদি আমাদের 100 জন শিক্ষার্থীর গণিতের নম্বরটা এরকম হইতো, কারো 100-তে 100, কারো 50, কারো 80, কারো 70, তাহলে আমরা কি কাজ করতাম? 100 জন শিক্ষার্থীর নম্বরগুলা যোগ করতাম। 100 জন শিক্ষার্থীর নম্বরগুলো আমরা যোগ করে এই 100 দ্বারা ভাগ করে দিলে কি গড়টা বের হয়ে যেত, ঠিক আছে? এখন সারণী থেকে যখন আমাদের গড় বের করতে বলবে, গাণিতিক গড় বের করতে বলবে, তখন কিন্তু আর এই বিষয়টা এরকম না। তখন আমরা কি কাজ করব দেখো। সারণী থেকে গড় নির্ণয়ের জন্য গড় যখন আমাদের বের করতে বলবে, তখন আমাদের অতিরিক্ত আরো দুইটা ধাপ আসবে। দেখো সবাই পৃষ্ঠা নাম্বার 167 তে একটু আসো। 167, পৃষ্ঠা নাম্বার 167, উদাহরণ 5, উদাহরণ 5 একটু আসো। কি अस्सलाम কি দেওয়া আছে? वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। কি কি দেওয়া আছে দেখো। হ্যাঁ, রাইতা, কি অবস্থা তোমার? এই তো স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা আজকে যে গড়, সারণী থেকে কিভাবে গড় নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা বের করব, শিখবো, ঠিক আছে? ক্লাস 7 কি তোমরা এটা শিখছিলা, সারণী থেকে গড় নির্ণয়? জি স্যার। 6 ছিল, 7 ছিল? সারণী থেকে গড় কি 7 ছিল? মনে হয় না। আচ্ছা দেখো, তাহলে যে কাজ করতে হবে, সারণী থেকে গড় নির্ণয়ের জন্য প্রথমে যেটা যেটা দেওয়া আছে, দেখো শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে। শ্রেণী ব্যক্তি 25 থেকে 34, 25 থেকে 34 এই শ্রেণীর মধ্যে গণসংখ্যা আছে 5 জন। তার মানে 5 জন শিক্ষার্থী 25 থেকে 34 নাম্বারটা পাইছে। আর 35 থেকে 44 নাম্বার পাইছে 10 জন শিক্ষার্থী। 45 থেকে 54 নাম্বার পাইছে কত, 15 জন শিক্ষার্থী। 55 থেকে 64 পাইছে 20 জন শিক্ষার্থী। 65 থেকে 74 পাইছে হচ্ছে 30 জন শিক্ষার্থী। আচ্ছা, আমরা কি রেকর্ড করা স্টার্ট করছিলাম? হ্যাঁ। তারপর হচ্ছে 75 থেকে 84 পাইছে 16 জন শিক্ষার্থী। 85 থেকে 94 পাইছে হচ্ছে 4 জন শিক্ষার্থী। এখন গড়টা যখন আমরা বের করব, শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যাটা দেওয়া থাকবে। এই যে তাহলে গণসংখ্যা আসছে, তাহলে আমরা যে কাজটা প্রথমে করব, এই সারণী তৈরি করবে একটা।
এই শ্রেণী ব্যক্তিটা। শ্রেণী ব্যক্তির জন্য একটা ধাপ থাকবে, আরেকটা আসবে তোমার এই গণসংখ্যা, এটা দেওয়া থাকবে। শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যাটা দেওয়া থাকবে। হ্যাঁ, শ্রেণী ব্যক্তিটা প্রথম শ্রেণীটা কত? 25 থেকে 34। এই 25 থেকে 34, এই যে সবাই একটু লিখো, এখানে আরো দুটা ধাপ আসবে, এটার নামটা আমি পরে লিখতেছি, আগে তোমরা এটা লিখো যেটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যাটা দেওয়া আছে। শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা, সবাই একটু চার্টটা একটু আঁকো। শ্রেণী ব্যক্তি গণসংখ্যাটা দেওয়া আছে। শ্রেণী ব্যক্তি 25 থেকে 34, দ্বিতীয়টা কত? 35 থেকে 44, এই 35 থেকে 44, তৃতীয়টা হচ্ছে 45 থেকে 54, চতুর্থটা হচ্ছে তোমার 55 থেকে 64, তারপরটা হচ্ছে 65 থেকে 74, তারপরটা 75 থেকে 84, শেষেরটা হচ্ছে 85 থেকে 94। এটা দেওয়া আছে, হ্যাঁ, এই এতটুকু জিনিস দেওয়া আছে। শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। তো আমরা গাণিতিক গড়টা যখন বের করতে যাব, এই শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এই দুইটা ধাপ দেওয়া থাকবে। তো আর অতিরিক্ত দুটো জিনিস আনতে হবে, সেটা হচ্ছে গণসংখ্যা। এই গণসংখ্যাকে আমরা আচ্ছা, এখানে আমরা শ্রেণী মধ্যমানটা একটা কাজ করে, আচ্ছা শ্রেণী মধ্যমানটা পরেও দিতে পারে, সমস্যা নেই। প্রথম স্টেপটা হচ্ছে শ্রেণী ব্যক্তিটা দেওয়া থাকবে, তারপর আমরা শ্রেণী মধ্যমানটা লিখবো, বা এখানে গণসংখ্যাটা লিখবো, বা এখানে শ্রেণী মধ্যমান দিই। আরেকটা স্টেপ আসবে শ্রেণী মধ্যমান। আরেকটা হচ্ছে গণসংখ্যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এফ আই। আর শ্রেণী সরি সরি, এটা তো সমস্যা হচ্ছে কেন? আর শ্রেণী মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করি। গণসংখ্যাকে এফ দ্বারা, আর শ্রেণী মধ্যমানকে প্রকাশ করা হয় এক্স দ্বারা। আর সবার শেষে যেটা আসবে সেটা হচ্ছে গণসংখ্যা ইনটু শ্রেণী মধ্যমান, এই দুটা গুণ করলে যেটা আসবে এটা এফ আই এক্স আই, এফ আই এক্স আই। এখন আইটা কি? আচ্ছা এটা কি সেটা আমি তোমাদের বোঝাচ্ছি, আগে সবাই একটু লিখো। শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান, তারপরে গণসংখ্যা ইনটু শ্রেণী মধ্যমান, অর্থাৎ এফ আই এক্স আই। একটু সবাই তোলো। এটা গণসংখ্যাটা কিন্তু তোমাদের দেওয়া আছে, গণসংখ্যাটা দেওয়া আছে। গণসংখ্যাটা কি? প্রথমটা 5, দ্বিতীয়টা হচ্ছে 10, তৃতীয়টা হচ্ছে 15, এরপরটা হচ্ছে 20, তারপরটা হচ্ছে 30, তারপরটা হচ্ছে 16, তারপরটা হচ্ছে 4। এখন আরেকটা স্টেপ স্টেপ আসবে, সেটা হচ্ছে মোট কত, সমষ্টিটা কত। এই করে আরেকটা ধাপ দিবা। সবাই একটু তোলো।
এই বাচ্চারা কথা কি শুনতেছো আমার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে? তোমরা যখন গাণিতিক গড়টা বের করতে যাবা তখন শ্রেণী ব্যক্তি গণসংখ্যাটা দেওয়া থাকবে, আমাদের অতিরিক্ত দুটা ধাপ লাগবে, একটা হচ্ছে শ্রেণী মধ্যমান আর একটা হচ্ছে গণসংখ্যা ইনটু শ্রেণী মধ্যমান। আচ্ছা, আমরা দেখো মধ্যমানটা কিভাবে বের করতে হয় কে বলতে পারবা? তোমাদের মধ্যে কেউ জানো মধ্যমান কিভাবে বের করতে হয়? দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, এইটা হচ্ছে যে কোনো একটা শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা। এই শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে মধ্যমান। যে কোনো একটা শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান আসবে। তাহলে 25 এবং 34 তোমরা যোগ করবা ক্যালকুলেটর দিয়ে, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে শ্রেণীটা মধ্যমান। 25 এবং 34 যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করো, 25 আর 34 যোগ করলে কত হয়? দেখো আমাদের এখানে কত আসবে? 59। 59 কে 2 দ্বারা ভাগ দিলে কত? 60 এর অর্ধেক কত? 30। তাহলে এখানে 29.5। ব্যক্তিটা কত? 25 থেকে 34। তাহলে আমাদের ব্যক্তিটা কত? ব্যবধানটা কত? 10। তার মানে সবগুলার পরবর্তীতে তুমি 10 করে যোগ করে দিলে চলে আসবে। আসসালামু আলাইকুম স্যার। 39.5। তারপরটা কত আসবে? 49.5। তারপরটা কত? 59.5। তারপরটা 69.5। তারপরে 79.5। তারপরটা কত আসবে? 89.5। 99.5। এই যে, তাহলে আমি কি একটু বেশ ইয়ে করে ফেলছি? পড়ে গেছে একটা। ওটা সরি, এটা 99, এটা থাকবে না, এটা না। আচ্ছা, আমি তোমাদের আবার বলি যাদের বুঝতে এক নমস্কার, তুমি আছো ক্লাসে? যাদের নমস্কার আছো? স্যার আছি। আচ্ছা, এই শ্রেণী মধ্যমানটা কিভাবে বের করা হয়? এই যে দুইটা সীমা, এটাকে বলা হয় একটা শ্রেণীর নিম্ন সীমা, এটাকে বলা হয় উচ্চ সীমা। নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করবা, ক্যালকুলেটর দিয়ে যোগ করে 2 দ্বারা ভাগ করো, তাহলে 29.5। আবার এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ এত, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ এত। হ্যাঁ, একটা বের করতে পারলে বাকিগুলো বের করার একটা ট্রিক্স হচ্ছে কি, 25 থেকে 34, তাহলে শ্রেণী ব্যক্তিটা কত? 10। বাকি সবগুলো 10 করে যোগ করে দাও। 29.5 এর সাথে 10 যোগ করলে 39.5, এটার সাথে 10 যোগ করলে 49.5, এই 10 করে যোগ করলে এটা আসে। ঠিক আছে, এখন পরে এই এফআই এক্সআই এই দুটা গুণাকার থাকবে, এই দুটা গুণ করলে কত আসে? এখন 29.5 এর সাথে তুমি 5 গুণ করো, এই দুটা গুণ করলে কত আসে? সবাই একটু ক্যালকুলেটর ইউজ করো। এই দুটা গুণ করলে গুণফল কত পাইবা? 47.5। 147.5। ঠিক আছে, 147.5। আচ্ছা, এখন 10 এর সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে 395। ঠিক আছে, এখন 15 সাথে 49.5টা গুণ করো, দেখো গুণ করলে কত আসবে? 42.5 এটা স্যার। দিয়ে তোমাদের এক্সাম করবো, এটার মধ্যে দেয়া আছে। বাকিটা তোমরা একটু গুণটা করে ফেলো, গুণটা করে ফেলো, সবাই একটু বাকি ক্যালকুলেশনটা করো, সবাই একটু বাকি ক্যালকুলেশনটা করো। আর এখানে মোট গণসংখ্যাটা কত সেটা লিখবে, মোট গণসংখ্যা কয়জন? যেহেতু বলেই দিচ্ছে 100 জন শিক্ষার্থীর এই গণিত বিষয় নম্বরটা দেওয়া আছে, তাহলে আমাদের টোটাল যোগ করলে 100 জন আসবে। আর এখানে এফআই আছে, সবগুলো এখানে হিসাব করো কত আসে। এটা 1190, আর হচ্ছে এটা 2085, একটা 2085, এরপরটা কত? 1272, 358। এখন সবটা যদি আমরা যোগ করি যোগফল কত পাই? এই যে এটা এখানে একটা চিহ্ন দিবা সবাই, যদিও এর মধ্যে দেয় নাই এখানে চিহ্নটা, উদাহরণ বইয়ের মধ্যে এটাকে বলা হয় সামেশন। এই চিহ্নটাকে বলা হয় সামেশন, সামেশন অফ এফআই এক্সআই ইকুয়াল টু এই সবগুলা সংখ্যা যোগ করলে যা আসে 6190। এই যে 6190, এই চিহ্নটাকে বলা হয় সামেশন, সামেশনের বাংলা হচ্ছে সমষ্টি।
সামেশন অফ এফআই এক্সআই। তার মানে এফআই, এই যে এফআই এক্সআই সবগুলা গুণ করে যে আমরা ফলাফলটা পাইছিলাম, এগুলা যোগ করলে যেটা আসে সেটাই সামেশন অফ এফআই এক্সআই। এখন এই এফআই দ্বারা কি বোঝায়? এফ দ্বারা বোঝা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বাংলা হচ্ছে গণসংখ্যা। ফ্রিকোয়েন্সি বাংলা হচ্ছে গণসংখ্যা। এখন এই যে আই দিয়ে, আই দ্বারা এখানে কি বোঝাচ্ছে? এফ আই, আই দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে এই এ এফ আই দ্বারা বোঝাচ্ছে এই প্রথম শ্রেণীর বেলা আই এর মান 1, দ্বিতীয়টার বেলা আই এর মান 2, তৃতীয়টার বেলা আই এর মান 3, এরকম, চতুর্থটার বেলা আই এর মান 4, এরকম করে। আচ্ছা, তাহলে সামেশন অফ এফ আই এক্স আই ইকুয়াল টু 6190। তাহলে এফ দ্বারা এখানে আমরা কি বোঝাচ্ছি? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি থেকে এফটা নেওয়া হয়েছে। ঠিক আছে, গণসংখ্যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, আর এই যে মধ্যমানকে আমরা এক্স আই, এক্স আই দ্বারা মধ্যমানকে প্রকাশ করব। শোনো, গণিতের ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যেগুলো এগুলো আমরা সরাসরি, যেমন তোমরা কি জানো পূর্ণ সংখ্যাকে ইংলিশে কি বলা হয়? তোমাদের মতে কেউ জানো পূর্ণ সংখ্যাকে আমরা ইংলিশে কি বলি? তোমরা জানো না বাচ্চারা? পূর্ণ সংখ্যা ছিল তো, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার বলা হয়, ইংলিশে বলা হয় ইন্টিজার। ঠিক আছে, কিন্তু পূর্ণ সংখ্যাকে কিন্তু আই দ্বারা প্রকাশ করা হয় না, আই দ্বারা প্রকাশ করা হয় না, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখন এই জেডটা কি? জেড এটা কোনো ইংলিশ ওয়ার্ড না, এটা হচ্ছে ইতালিয়ান একটা ওয়ার্ড, ইতালিয়ান একটা ওয়ার্ড থেকে এই জেড দ্বারা পূর্ণ সংখ্যাকে, যেটার অর্থ, এটা কি ওয়ার্ড এটা স্যারও এটা কেউ জানে না, কিন্তু এটা দ্বারা তোমার পূর্ণ সংখ্যাকে মিন করা হয়। কিন্তু আমাদের ইংলিশে বলা হয় পূর্ণ সংখ্যাকে ইন্টিজার, কিন্তু আই দ্বারা ইন্টিজারকে প্রকাশ করা হয় না। কথা বুঝছো? জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক একইভাবে মধ্যমানকে আমরা তো জানি এই যে মিডল দ্বারা মধ্য বোঝায়, মিডল এম দ্বারা প্রকাশ করলো এ মধ্যমানটা বুঝাইতো। ঠিক আছে, কিন্তু এটাকে আমরা প্রকাশ করি এক্স দ্বারা। এটা অন্য যে কোনো একটা দেশের শব্দ থেকে নেওয়া আর কি, যে আমাদের স্যার আনমিউট করেন। বাচ্চারা মিউট হইলো কখন? স্যার আপনি বাইরে গেছিলেন ভুলে। বের হয়ে গেছি কি বলো? কখন? তোমরা একটু সাউন্ড অন করো স্যার কি এখন বলো? স্যার এখন স্যার বাইরে গেছিলেন, আবার ফেরত এসে পড়ছেন। আচ্ছা, বেশিক্ষণ হয়েছিল? না স্যার। আচ্ছা দাঁড়াও স্যার,
স্যার কই গেলেন? আচ্ছা আচ্ছা, আমার শেষ কথা, শেষ কোনটা পর্যন্ত শুনতে পাইছিলে? এই যে এফআই দ্বারা কি বোঝায়, এই এক্সআই দ্বারা কি বোঝায়, এগুলা কি বলছি, যে এগুলা কি শুনতে পাইছো? না না স্যার। স্যার, আরেকবার বুঝে গেলেন। এই এফআই দ্বারা যে ফ্রিকোয়েন্সি গণসংখ্যা বোঝায়, আই দ্বারা ইন্টিজার বোঝায়, এগুলা কি বুঝো না? এর কথা শুনতে পাও নাই? সেগুলো পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন পরে যে কাজটা হবে সেটা হচ্ছে গাণিতিক গড় যখন বের করতে যাব, সামেশন, এই চিহ্নটাকে বলা হয় সামেশন, সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই এন। ঠিক আছে, তাহলে সামেশন অফ এফআই এক্সআই টা কি? এই যে আমরা, এই যে এখানে সবগুলো সংখ্যা যেটা পেলাম, সবগুলো সংখ্যার যোগ করব। এই যে 147, 395 বা 742.5, 1190, 2085, 1272, 358, সবগুলো সংখ্যা তোমরা ক্যালকুলেটর দ্বারা যোগ করবা। সবগুলো সংখ্যা ক্যালকুলেটর দ্বারা যোগ করলে কত আসবে? 6190। এই 6190 আসবে। এর পূর্বে তুমি সামেশন চিহ্নটা দিবা, সামেশন অফ এফআই এক্সআই। এই যে উপরে কি ছিল দেখো, এফআই এক্সআই, পরে দিবা সামেশন অফ এফআই এক্সআই, মানে এই সবগুলোর যোগফল হচ্ছে 6190। পরে গাণিতিক গড় যখন আসবে, গাণিতিক গড় ইকুয়াল টু সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই এন। এন মানে টোটাল উপাত্তের সংখ্যা 100 জন। তাহলে এতটুকু মান আমরা কত পাইছি? 6190 ডিভাইডেড বাই 100। তার মানে আমাদের গড় হচ্ছে কত? 61.9। গড়টা কত? 61.9। এই যে 61.9। সুতরাং নির্ণয় গাণিতিক গড় হচ্ছে এটা। তাহলে আমাদের গাণিতিক গড়ের জন্য কি কি লাগে, এই স্টেপ গুলো একটু মাথায় রাখবা। গাণিতিক গড় বের করতে লাগে কি কি লাগে? শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটা দেওয়া থাকবে, আর শ্রেণী মধ্যমানটা আমাদের বের করতে হবে। মধ্যমানটা কিভাবে বের করব? উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান। শেষ স্টেপটা কি? ওই যে গণসংখ্যা আর শ্রেণী মধ্যমান যে দুটা গুণ করলে যেটা আসে সেটাই এফআই এক্সআই। ঠিক আছে, পরের লাইনে একদম সবার শেষে যায় ক্যালকুলেশন গুলো, এই সবগুলো যোগ করলে যেটা আসবে সেটা সামেশন অফ এফআই এক্সআই আমার। পরে নির্ণয় গাণিতিক গড় ইকুয়াল টু সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই এন, ভাগ করে দিলে যে ফলাফল আসে সেটা। এটা নাকি বুঝতে পারছো বাচ্চারা? জি স্যার। ওকে। আচ্ছা, বোর্ডটা রাখাটা একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই কারো কি প্রশ্ন আছে এটার মধ্যে? অবি আছো ক্লাসে? না স্যার। জি স্যার। আচ্ছা, আবরার আছো? ওকে ওকে, ঠিক আছে, তাহলে আশা করি তোমরা গাণিতিক গড়টা বের করতে পারবা। স্যার, আচ্ছা আরেকটা, উত্তর হবে ভাগের উত্তর হবে 61.9। হ্যাঁ 61.9। আচ্ছা, আমরা গত ক্লাসে এই যা যা শিখছিলাম, মধ্যক নির্ণয় শিখছি, তারপর হচ্ছে এই কি বলে এটারে, এই পাইচিত্র শিখছি। পাইচিত্র কাকে বলে তোমাদের মধ্যে একজন বলো। আমি কিন্তু গত ক্লাসে পাইচিত্র কাকে বলে বলে লিখে দিছিলাম। কে বলতে পারবা? বলো পাইচিত্র কাকে বলে? কোন পাইচিত্র কাকে বলে? পরিসংখ্যান কোন 60 ডিগ্রি পরিসংখ্যান 360 ডিগ্রি অংশ হিসেবে উপস্থিত হলে তা হবে পাইচিত্র। উপস্থিত হলে না, উপস্থাপিত হলে। কোন পরিসংখ্যান 360 ডিগ্রি আর অংশ হিসেবে উপস্থাপিত হলে তা হবে পাইচিত্র। ঠিক আছে, পাইচিত্রটা মূলত একটা বৃত্ত লেখা, আমরা বৃত্তের মাধ্যমে কোনো তথ্যকে বা কোনো পরিসংখ্যানকে উপস্থাপন করব। ঠিক আছে, পরিসংখ্যান জিনিসটা কি? তথ্য ভিত্তিক কোন তথ্য ভিত্তিক, সরি, সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনাকে বলা হয় পরিসংখ্যান। সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনাকে বলা হয় পরিসংখ্যান। 100 জন শিক্ষার্থীর গণিত নম্বরটা এখানে দেওয়া হলো, তো সবগুলো 100 জন শিক্ষার্থীর গণিত নম্বর, এটা একটা পরিসংখ্যান। কিন্তু একজনের নাম্বার যদি বলি, একজনের 80 পাইছে, এই 80টা একটা উপাত্ত।
সরি নেটটাও আজকে প্রবলেম করতেছে ওয়াইফাই। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতা, তোমরা কি কেন্দ্রীয় প্রবণতার নাম শুনছো বাচ্চারা? No, sir. আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতা এটাকে ইংলিশে বলে সেন্ট্রাল টেন্ডেন্সি। দেখো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা এসএসসি পরীক্ষাতে প্রত্যেকটা বোর্ডের মধ্যে প্রশ্নগুলো দেয়। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টি, কি কি, এবং আমরা সংক্ষিপ্তের মধ্যে কেন্দ্রীয় প্রবণতা কি সৃজনশীল পথে দেয়। তোমাদের পরীক্ষা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এগুলো সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি, ইংলিশে বলা হবে কি সেন্ট্রাল টেন্ডেন্সি। সবাই একটু তুলো, সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতা, মানে কেন্দ্রের দিকে যাওয়ার যে প্রবণতা। উপাত্ত সমূহ কেন্দ্রের দিকে পুঞ্জীবিত হওয়ার বা একত্রিত হওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে? এখন দেখো, লিখা আগে সংজ্ঞাটা আমি লিখি, সংজ্ঞাটা আগে লিখি, তারপর হচ্ছে বিষয়টা আমি তোমাদের বুঝাচ্ছি। এখানে আছে বইয়ের মধ্যে, উপাত্ত সমূহ মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীবিত হওয়ার, উপাত্ত সমূহ মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে মানের দিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতা, পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। স্যারের স্ক্রিন তো দেখা যাচ্ছে না, স্যার কি আছে ক্লাস? এই নেট কি আবার চলে গেছিল নাকি? জি Yes, স্যার, sir. নেট আবার চলে গেছিল, আপনাকে দেখা যাচ্ছিল না। আরে একটু ওয়াইফাই কাজ করে না? ওকে, ওয়াইফাই কি হলো? আচ্ছা ঠিক আছে, রেকর্ড আছে হয়তো বা, এগুলো একটু দেখো। আচ্ছা, উপাত্ত সমূহ সব, আচ্ছা একটু সবাই এর মধ্যে থাকো, কথার মধ্যে থাকো। কেন্দ্র, সবাই একটু রেসপন্স করো। কেন্দ্র প্রবণতার পরিমাপক বললাম হচ্ছে তিনটা। কয়টা বললাম? কেন্দ্র প্রবণতার পরিমাপক তিনটা।
একটা হচ্ছে গড় বা গাণিতিক গড়, একটা হচ্ছে গড়, গড় অথবা গাণিতিক গড়, গাণিতিক গড়। দুই হচ্ছে মধ্যক, তিন হচ্ছে প্রচুরক। গড়টাতে আমরা শুধু গাণিতিক গড়, একটা হচ্ছে মধ্যক, 3 নাম্বারটা হচ্ছে প্রচুরক। এই লেখা কি দেখা যাচ্ছে বাচ্চারা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ভয় লাগতেছে কখন আবার নেট চলে যাচ্ছে। আচ্ছা, স্যার বাসা ওয়াইফাইটাও প্রবলেম করতেছে, সাথে হচ্ছে এনে এই তো এয়ারটেল তো আরো বেশি সমস্যা করে, এয়ারটেল গ্রামের তো বেশি সমস্যা। এই কেন্দ্রীয় প্রবণতার তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টা বললাম? 3টা। একটা হচ্ছে গাণিতিক গড়, একটা মধ্যক, আর একটা হচ্ছে প্রচুরক। এখন এই মেইন বিষয়টা কি? উপাত্ত সমূহ কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কি? কেন্দ্রীয় প্রবণতা। আচ্ছা, আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। গড়ের বেলায় এই যে আমরা এখন যে গড়টা বের করলাম, সর্বাধিক বেশি গণসংখ্যাটা দেখো মাঝামাঝি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছ না? এই কথা শুনতে পাচ্ছ না তোমরা? স্যার শোনা যাচ্ছে। এই যে শুনতে পাচ্ছ না তার নেট প্রবলেম করতেছে। দেখো, গাণিতিক গড়, মধ্যক, প্রচুরকের বেলায় সর্বাধিক গণসংখ্যাটা সাধারণত আমি তোমাদের সাথে একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে মেইন বিষয়টা কি? এই যে কেন্দ্রীয় প্রবণতাকে ইংলিশে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে উপাত্ত সমূহ মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। দেখবো সবচেয়ে বেশি উপাত্ত গুলা হচ্ছে এই যে সারণী, যেগুলা যে যতগুলা দেওয়া থাকবে, সারণী দেওয়া কি যেন বলে সেটা, যতগুলো তোমার শ্রেণী দেওয়া থাকবে, সবচেয়ে বেশি যে গণসংখ্যাটা দেখবে এটা এই মধ্য শ্রেণী বরাবর থাকবে, কেন্দ্র বরাবর থাকবে। এখন দুই একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাই। এই বিষয়টা হয়ে থাকে গড়ের বেলায়, মধ্যকের বেলায়, প্রচুরকের বেলায়। যেমন আমরা যদি একটা মধ্যকের কথাই ধরি, এই যে দেখো, তোমরা একটু পৃষ্ঠা নাম্বার 170-এ আসো, 170 পৃষ্ঠাতে একটু আসো। দেখো, 170 পৃষ্ঠার মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি 15 আছে। এই যে 170 গণসংখ্যা সবচেয়ে বেশি 15 আছে কোনটা? দেখো, মাঝ বরাবর শ্রেণীতে। দেখো, মাঝ বরাবর শ্রেণীতে থাকবে, কেন্দ্র বরাবর শ্রেণীতে থাকে। সাধারণত এই ব্যাপারটা হয়ে থাকে কেন্দ্র বরাবর শ্রেণীতে গণসংখ্যাটা সর্বাধিক হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মধ্যকের বেলায়। দেখো, এই যে সবচেয়ে বেশি গণসংখ্যাটা কোনটা? 15। এটা দেখো এই মাঝ বরাবর মান, অর্থাৎ উপরে 1 2 3 4 5, নিচে 1 2 3 4, এরকম মাঝ বরাবর মানটাতে তোমার, অর্থাৎ কেন্দ্রের দিকে গণসংখ্যার সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে। এখানে 15 জন আছে কেন্দ্র বরাবর। ঠিক আছে, তারপরে আরেকটা দেখো, এই যে আমরা আমাদের যে কোনো একটা ছক যদি এখানে নেই, সর্বাধিক গণসংখ্যাটা দেখো সচরাচর এই যে আমাদের এই মধ্যকের বেলায়, ধরো এই ইয়ার বেলায় কি যেন বলে, এটা গড়ের বেলায় দেখো সবচেয়ে বেশি গণসংখ্যাটা কত আছে? 30 আছে। সবচেয়ে বেশি গণসংখ্যাটা 30। এই মানে সর্বাধিক গণসংখ্যাটা সচরাচর একদম মাঝ বরাবর, মানে পাশাপাশি, এক গড়া উপরের নিচে হইতে পারে, কিন্তু মাঝ, সাধারণত এগুলা কেন্দ্রের দিকে থাকে, মাঝ বরাবর শ্রেণীতে থাকে। সর্বাধিক গণসংখ্যাটা 30 আছে, তাহলে এটা সচরাচর মাঝ বরাবর শ্রেণীতে থাকে। এরপরে তোমার আরো ধরো, আরো যতগুলো এক্সাম্পলই দেখো, দেখবা তোমার বিষয়টা সবচেয়ে বেশি যে গণসংখ্যাটা, এটা তোমার কেন্দ্রের দিকে, অর্থাৎ মাঝের যতগুলা শ্রেণী দেওয়া থাকবে, মাঝের শ্রেণীটার বরাবর সবচেয়ে বেশি গণসংখ্যা গুলা সচরাচর থাকে। এই বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রের দিকে বেশি গণসংখ্যা থাকার প্রবণতাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। মানে মাঝ বরাবর শ্রেণীগুলাতে দেখবা সবচাইতে বেশি গণসংখ্যা থাকে।
মূলত এই বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। উপাত্তসমূহ মাঝামাঝি বা কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এই বিষয়টা ঘটে থাকে সাধারণত তিনটা ক্ষেত্রে। একটা হচ্ছে গাণিতিক গড়ের বেলায়, একটা হচ্ছে মধ্যকের বেলায়, আর একটা হচ্ছে প্রচুরকের বেলায়। এই তিনটার ক্ষেত্রে আমাদের এই ইয়াটা হয়ে থাকে, সেন্ট্রাল টেন্ডেন্সিটা হয়ে থাকে। আর এটা তোমাদের স্কুলে বা বৃত্তি পরীক্ষা দুইটার জন্য ইম্পর্টেন্ট। এখন যেহেতু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্তর জন্য প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা আজকে আর স্যারের পড়ানো হবে না। নেট আজকে প্রচুর ডিস্টার্ব করতেছে, বুঝছো? ওয়াইফাই আজকে সমস্যা করতেছে, চলে গেছে। না, স্যার চলে যায় নাই, স্যার আছি। ওকে, তো বললাম কেন্দ্র প্রবণতার পরিমাপক কয়টি? ফাতেমা বলো, কেন্দ্র প্রবণতার পরিমাপক পরিমাপক কয়টি? তিনটি। কি কি? গড় অথবা গাণ। আচ্ছা ঠিক আছে, ইয়ে বলো, অভি বলো, কেন্দ্র প্রবণতার পরিমাপক কয়টি? এই তাসফিয়া আছো ক্লাসে? তাসফিয়া নাকি নেট প্রবলেম করতেছে এখনো? রুদ্র শুনতেছো কথা? রুদ্র, জি স্যার, শোনা যায়। আচ্ছা রুদ্র বলো, কেন্দ্র প্রবণতার পরিমাপক কয়টি? স্যার তিনটি। কি কি? গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক। আচ্ছা নাফি বলো, কেন্দ্র প্রবণতা কাকে বলে? নাফি, এই নাফি বলো, কেন্দ্র প্রবণতা কাকে বলে? পারতেছো না? এই তানিশা বলো, কেন্দ্র প্রবণতা কাকে বলে? স্যার উপাত্ত সমূহকে মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আচ্ছা, ইয়ে বলো, ওয়াজিহা বলো তো, এই বিজুর সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র বলো। ওয়াজিহা, বিজুর সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র। ওয়াজিহা বলো। আর তুমি তো আবার কথা বলো না, তুমি তো সব লিখে ফেলো আবার। আচ্ছা, মাইশা বলো, কেন্দ্র প্রবণতার পরিমাপক কয়টি? মাইশা, স্যার মনে পড়ছে না। হ্যাঁ, ভালো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি? কয়টি মাইশা? তুমি কি লিখো নি মাইশা? মনে পড়ছে না। স্যার তুলিনি এটা। হুম, না স্যার, এটা তোলা হয়নি, অন্যটা তুলছিলাম তাড়াহুড়া করে। কেন তুলো নাই? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক তো তিনটা, তখন তো সেটা লিখলাম। গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। কেন্দ্রীয় প্রবণতা কি সেটাও লিখে দিচ্ছি। গাণিতিক গড় আছে। তাসফিয়া আছো ক্লাসে? তাসফিয়া,
স্যার স্ক্রিনশট নিয়ে রেখেছি, লিখবো। হ্যাঁ, তাসফিয়া বলো, কেন্দ্র প্রবণতার পরিমাপক কয়টি? তাসফিয়া বলো। তাসফিয়া কি নাই? আচ্ছা, আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নতে আসবো। সবাই একটু পৃষ্ঠা নাম্বার 174 আসো। পৃষ্ঠা নাম্বার 174, স্যার পুঞ্জীভূত মানে কি? মেইন বইয়ের 174 পৃষ্ঠাতে আসো। পৃষ্ঠা নাম্বার 174, সংক্ষিপ্ত প্রশ্নগুলো। 120 জন ছাত্রের মধ্যে 20 জন ছাত্রের জন্য পাইচিত্র নির্ধারণের কোণ কত? তাহলে 120 জন, তাহলে পাইচিত্রের টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? নাকি বলো, পাইচিত্র কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? নাফি বলো বৃত্তের, সরি, নাফি বলো বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? রেসপন্স যদি না না করো তাহলে নাফি ক্লাসে থেকে লাভ কি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। শাহাদাত কখন জয়েন করলা? স্যার আমি তো শুরু থেকেই আছি। আচ্ছা, তাহলে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। কালকের ক্লাসে হচ্ছে আমরা শিখেছি এই যে পাই চিত্রটা কি, এর আগের ক্লাসে পাই চিত্রের মাধ্যমে কিভাবে কি করতে হয় সেগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবো। 120 জন ছাত্রের মধ্যে 20 জন ছাত্রের জন্য স্যার পুঞ্জীভূত পাই মানে চিত্রের কি? কত? হ্যাঁ হ্যাঁ, পুঞ্জীভূত মানে কি? পুঞ্জীবিত হওয়া মানে একত্রিত হওয়া। একত্রিত হওয়া, পুঞ্জীবিত হওয়া মানে একত্রিত হওয়া। তাহলে 120 জন ছাত্রের মধ্যে 20 জন ছাত্রের জন্য পাই চিত্রে কত ডিগ্রি কোণ হবে? ঠিক আছে, তাহলে আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্রে 180 ডিগ্রি, এই বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি, এই কেন্দ্রের মধ্যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই 360, এইটা 90, এই পাশেরটাও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। ঠিক আছে, এখন এই যেহেতু আমাদের পাইচিত্রের মাধ্যমে এটা দেখাইতে বলেছে, মানে একটা লেখচিত্র, পাইচিত্র হচ্ছে একটা লেখচিত্র। এই লেখচিত্রের মাধ্যমে আমরা দেখাবো যে 20 জন ছাত্র কত ডিগ্রি জায়গা দখল করে থাকে। হ্যাঁ, 120 জনের জন্য 360 ডিগ্রি। তাহলে মোট জনসংখ্যা, এখানে মোট মানুষের সংখ্যা কত? 120 জন। তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ, আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। আর মোট মানুষ কয়জন? বৃত্তের কেন্দ্রে উৎপন্ন মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা আমাদের এখানে মোট মানুষ কয়জন দেওয়া আছে? 120 জন। তাহলে 120 জন ইকুয়াল টু 360 ডিগ্রি, অর্থাৎ 120 জনের জন্য উৎপন্ন কোণ, 120 জনের জন্য উৎপন্ন কোণ 360 ডিগ্রি। হ্যাঁ, তাহলে একজনের জন্য উৎপন্ন কোণ কত ডিগ্রি? এই যে 360 বাই 120। হ্যাঁ, আর বলছে 20 জন ছাত্রের জন্য উৎপন্ন কোণ কত ডিগ্রি? এই যে 20 জন ছাত্রের জন্য, 20 জন ছাত্রের জন্য উৎপন্ন কোণ, তাহলে 360 ডিগ্রি ইন্টু 20 ডিভাইডেড বাই 120। এটা 6 দিয়ে ভাগ দিলে এটা 6, 6 দিয়ে যদি আমরা 20 দিয়ে 120 এ ভাগ দিলে কত? 6, 20 দিয়ে 120 এ ভাগ দিলে 6। আবার এই 6 দিয়ে যদি আমরা 360 এ ভাগ করি কত? 636, তাহলে কত আসবে? 60। তাহলে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 120 জনের জন্য উৎপন্ন কোণ 360 ডিগ্রি। একজনের জন্য উৎপন্ন কোণ কত ডিগ্রি, আর 20 জনের জন্য উৎপন্ন কোণ কত ডিগ্রি। তার মানে এই তথ্যটাকে আমরা বৃত্তের মাধ্যমে যখন উপস্থাপিত করব, আমাদের মোট মানুষ কতজন? 120 জন। তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্রে এই, এটা যদি আমরা এই বৃত্তের মধ্যে বসাই, তাহলে 120 জন মানুষ কতটুকু কত ডিগ্রি জায়গা দখল করবে। এটার জন্য আগে আমাদের জানতে হবে মানুষ আছে কয়জন। টোটাল মানুষ হচ্ছে 120 জন। তাহলে কেন্দ্রে কত ডিগ্রি? মোট টোটাল কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে 120 জনের জন্য কোণ হচ্ছে 360 ডিগ্রি। একজনের জন্য কত ডিগ্রি কোণ হবে? আর 20 জনের জন্য কত ডিগ্রি কোণ আসবে? কত? 60 ডিগ্রি। তাহলে 20 জনের জন্য 60 ডিগ্রি। আর এই 60 ডিগ্রিটা তোমরা কিভাবে বসাবা? 60 ডিগ্রি এই যে এটা লেখার পরে তোমরা এই চিত্রটা আঁকবা, একটু বড় করে একটা বৃত্ত আঁকবা। বৃত্তটা আঁকার পরে এটা কেন্দ্র,
এটা হচ্ছে সরল দ্বার, ও এটার নাম দিলাম হচ্ছে এ। হ্যাঁ, এখন হচ্ছে এই যে বৃত্তের চাঁদাটা আছে না, চাঁদার সরল দ্বারটা উয়ে বরাবর বসাবা। এর উভয়তে আসো ক্লাস, এর উভয়ে স্যার এই তোমরা তানিশা, তানিশা কথা শুনতে পাচ্ছ? জি এই স্যার। সাউন্ড শোনা যাচ্ছে? ওকে, এখন এই যে চাঁদাটা আছে না, তোমরা চাঁদা নিবা। চাঁদার সরল ধারটা সবাই একটু আঁকো, এখনই প্র্যাকটিস করো। চাঁদার সরল ধার তো চিনো, এই মাঝ বরাবর এই যে উয়ে বরাবর বসাবা। তারপর যেখানে সাইড আসবে, এই সেখানে সাইড বরাবর দিয়ে দিবা। তাহলে এখানে তোমার কি বলছে, তাহলে 20 জনের জন্য উৎপন্ন কোণ কত ডিগ্রি? তাহলে 20 জনের জন্য উৎপন্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, 20 জনের জন্য উৎপন্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি। অথবা এটা আমরা 60 ডিগ্রি না দিয়ে এখানে শুধু 20 জন লিখতে পারি। একটু হচ্ছে 20 জন, এই 20 জন, তার মানে 20 জন ব্যক্তি এই 60 ডিগ্রি জায়গা দখল করবে। এই কারো কি প্রশ্ন আছে এখানে? রুবেদ বুঝতে পারছো? জি স্যার। অভি বুঝছো? অভি বুঝা গেছে? অভি, অভি কি আছো না চলে গেছো? আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। এখন সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয়ের মধ্যে যাও। কতে কি চাইছে? কতে চাইছে 16 14 এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলছে। তাহলে গড় ইকুয়াল টু কি? তাহলে আগে সংখ্যাগুলোর যোগফল বের করো। উপাত্ত কয়টা দেওয়া আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। উপাত্তগুলোকে যোগ করে 10 দ্বারা ভাগ করে দিবা, লিখবে উপাত্তগুলোর যোগফল। যোগফল কত আসে দেখবা, পরে দিবা গড় ইকুয়াল টু উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা। শেষ। আমরা স্যার বলো বলো, কার প্রশ্ন আছে? বিন্যস্ত করব না হ্যাঁ, স্যার, প্রথমে বিন্যস্ত করে নেব। না না, গড়ের বেলা বিন্যস্ত করা লাগবে না, গড়ের বেলায় বিন্যস্ত করা লাগবে না। গড়ের বেলা উপাত্তগুলোর যোগফল বের করবা। উপাত্তগুলোর যোগফল, এই যে উপাত্তগুলোর যোগফল, এই উপাত্তগুলোর যোগফল, উপাত্তগুলোর যোগফল লিখে যোগ করে দিলা। কত কত আসলো, যে 16 যোগ 14 যোগ 13 যোগ, এরকম সবগুলা সংখ্যা যোগ করলাম। যোগফলটা যত আসলো, পরে গড় ইকুয়াল টু কি দিবা, গড় ইকুয়াল টু যে যোগফলটা পেয়েছো, যোগফলটা আরো 10 দ্বারা ভাগ করে দিবা, তাহলে গড় চলে আসবে। হ্যাঁ, গড় ইকুয়াল টু উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা। শেষ। তাহলে এটা আমি আর যোগটা করে দিলাম না তোমাদের, এটা তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা, এখন আমি গতে যাই। গতে দেখো তো উপাত্ত সংখ্যা কয়টা আছে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, আমাকে তোমাদের মধ্যে একজন বলো তো, অগ্নি ক্লাসে আছো? আচ্ছা, তানবীর বলো, তানবীর বলো তো, ওই উপাত্তের সংখ্যা যখন জোড় হয় তখন মধ্যক সূত্র কি? স্যার n ডিভাইডেড বাই 2তম পদ যোগ n ডিভাইডেড বাই 2 যোগ 1তম পদ ভাগ 2। হ্যাঁ, ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ভেরি গুড। এখন প্রথম কাজ হচ্ছে উপাত্তগুলোকে আগে সাজায় ফেলবা। সবাই একটু ভালো করে মনোযোগ দাও। যখন আমরা মধ্যক বের করতে যাব, মধ্যক বের করার জন্য যদি উপাত্তগুলো এলোমেলো দেওয়া থাকে, আগে উপাত্তগুলো সাজাই ফেলবা। দেখো তো এলোমেলো দেওয়া আছে কিনা। হ্যাঁ, এলোমেলো দেওয়া আছে। তাহলে প্রদত্ত উপাত্তগুলোকে দেখো, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সবাই একটু লিখো, সবাই লিখো, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। হ্যাঁ, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলো। তাসফিয়া আছো ক্লাসে? তাসফিয়া, সবচেয়ে ছোট কোনটা দেখো তো, সবচেয়ে ছোট 3, তারপরে 4, তারপরে 6, 3 4 6,
তারপর কত আছে 9, তারপরে 11, 12, 11, 12, তারপরে হচ্ছে 16 আছে, 16 আছে, 17 আছে, পরে 3টা, 6টা, 7টা। এই যে প্রদত্ত উপাত্তগুলো যদি এলোমেলো দেওয়া থাকে আগে তোমরা সাজিয়ে ফেলবা, উপাত্তগুলোকে সাজিয়ে ফেলবা, ঠিক আছে? উপাত্তগুলোকে আগে সাজিয়ে ফেলবা। স্যার 8 আছে। হ্যাঁ, সাজাইছ? তারপর লিখবা যে এখানে উপাত্তের স্যার সংখ্যা 8 আছে। কয়টি। হ্যাঁ হ্যাঁ, তানিশা বলো। 8 আছে। ও, তুমি করে ফেলছো। হ্যাঁ, লিখবা এখানে উপাত্তের সংখ্যা, তারপরে এখানে উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু কত 8, যার জোড় সংখ্যা। এখন উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু 8, 8 হচ্ছে কি সংখ্যা, জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা পেলে মধ্যক নির্ণয়ের সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। জোড় সংখ্যা পেলে মধ্যক নির্ণয়ের সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। n ডিভাইডেড বাই 2 তম পদ। আউশিনা আসো ক্লাসে? স্যার লিখতেছো তুমি? সবাই ক্লাস শেষে কি কি সবাই সবাই লিখছো কিনা আমাকে সবাই সবাই লেখা চেক করবো, সবাই তুলছো কিনা। ডিভাইডেড বাই 2, তাহলে মধ্যক ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2 তম পদ। একটু মুখস্থ করে ফেলবা সূত্র। মধ্যক ইকুয়াল টু কি n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র, জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র। আচ্ছা, লিখার পরে বলো, আমাকে বলো তো n এর জায়গায় কত বসাবো, বলো n এর মানটা কত বসাবো বাচ্চারা। 8। n এর জায়গায় 8 বসাবা। 8 বাই 2 তম পদ, রুবেত আছো? প্লাস 8 বাই 2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2। মোত্তাকিন আছে? মোত্তাকিন, 2 দিয়ে 8 কে ভাগ করো। 2 দিয়ে 8 কে ভাগ দিলে কত, 4। 2 দিয়ে 8 কে ভাগ দিলে 4, তাহলে 4 তম পদ যোগ 4 এর 1 যোগ করলে 5, 5 তম পদ ডিভাইডেড বাই 2। 4 তম পদ প্লাস 5 তম পদ ডিভাইডেড বাই 2। এতটুকু বুঝো নাই কি আমাকে বলো তো? কারো প্রশ্ন আছে এখানে? এখানে কারো প্রশ্ন আছে? রুদ্র তুমি বুঝতেছো? জি স্যার। অগ্নি বুঝতেছো? অগ্নি? জি স্যার। ওকে। রাইতা কি খবর, তুমি রাইতা বুঝতেছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে। মুগ্ধ কি খবর, বোঝা যাচ্ছে? স্যার ওকে। এখন আমাকে বলো তো 4 তম পদটা কত? 4 তম পদটা কত? 9 + 11। এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা 4, চতুর্থ। আমাদের চতুর্থ আর পঞ্চম লাগবে। তাহলে চতুর্থ পদ হচ্ছে 9, পঞ্চম পদ হচ্ছে কত, 11। এই চতুর্থ তো 4তম পদের জায়গায় আমরা 9 বসাবো, 5তম পদের জায়গায় 11 বসাবো, ঠিক আছে? তাহলে 4তম পদের জায়গায় 9, 4তম পদের মান হচ্ছে 9, 5তম পদের মান হচ্ছে 11 ডিভাইডেড বাই 2। 9 আর 11 যোগ করলে কত হয়, 20। এখানে কিন্তু আর তম পদ থাকবে না, ঠিক আছে? 20 কে তুমি 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 10। সুতরাং মধ্যক 10।
ঠিক আছে? আজকের ক্লাসে সবাই সবকিছু তুলছো কিনা আমাকে আজ ক্লাসের শেষে সবাই ছবি তুলে পাঠাবা। তোমরা ডিলেমে দিতেছো, ডিলেমে দিলে হবে না। এবার তোমরা অনেকে বৃত্তি টিত্তি দিবা। এই চ্যাটিং এ কি চলতেছে? স্যার ছুটি কখন দিবেন? এত ছুটি নিয়ে অস্থির হয়েছে কেন? আচ্ছা, এটা কি সবার তোলা হয়েছে? বাচ্চারা, জি স্যার। কারো কি তোলা কারো তোলা বাকি আছে? তাহলে আমি তোমাদের আবার বলি, যদি কখনো মদ্যক বের করতে বলে আগে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবা। সাজানোর পরে লিখবে এখানে উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু, যদি জোড় সংখ্যা হয় 8, যার জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র এটা। আর যদি উপাত্ত সংখ্যা বিজোড় হয়, বিজোড়ের বেলায় মধ্যক নির্ণয়ের সূত্রটা কে বলতে পারবা বলো? বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক কি? প্লাস 1 হ্যাঁ, স্যার n প্লাস 1 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ, n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। যারা এখনো এই সূত্রটা পারো না একটু লিখে ফেলো। এই সূত্রটা যারা না পারো তারা লিখে ফেলো। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক কি? n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে n মানে উপাত্তের সংখ্যা যতটা, এখানে বসে দাও, পরে ক্যালকুলেশন করলে বিজোড় সংখ্যাটা তোমাদের জন্য আরো সহজ। জোড় সংখ্যাটা একটু হালকা ঝামেলা, একটু বড় হয় আর কি, বিজোড় সংখ্যাটা একটু সহজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ব্যাপারগুলো যাতে মাথায় থাকে। ওকে, তারপর আসে ঘতে। আচ্ছা, প্রচুরক। প্রচুরকটা কি বলতো? প্রচুরক কাকে বলে? কোন উপাত্তগুলোর মধ্যে, প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তগুলা সর্বাধিক বার থাকবে সেটা হচ্ছে প্রচুরক। প্রচুরক একটা হইতে পারে, একাধিকও হইতে পারে। কথা বুঝতে পারছো? ধরো এই কতগুলো উপাত্তের মধ্যে 5 দেওয়া আছে, 5 দেওয়া আছে 5 বার, তারও 5 বার, আর বাকিগুলো আরো কম করে, তাহলে প্রচুরক এখানে 4 আর 5 দুইটাই। ঠিক আছে? আর যেটা সবচেয়ে বেশি বার থাকবে, ধরো 5 আছে 5 বার, আর বাকিগুলো 4 বার, 3 বার, 2 বার, 1 বার করে, তাহলে প্রচুরক হচ্ছে 5। যেটা সর্বাধিক বার থাকবে সেটি হচ্ছে প্রচুরক। ঠিক আছে? তাহলে আমরা যে কাজ করব, এই ঘ নাম্বারে আসবো যে প্রচুরক কাকে বলে, প্রচুরক নির্ণয় করতে বলবে। তারপর লিখবে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে কোন সংখ্যাটা কতবার আছে। দেখো তো 4 কয়, একাধিক কোন সংখ্যাটা আছে দেখো তো। 3 আছে কয়বার? লিখবে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে, একটু একটু লিখে ফেলবা, প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে 3 আছে 2 বার। 3 আছে 2 বার। 11 আছে কয়বার দেখো তো? 11 আছে 2 বার। তারপরে আর কোন সংখ্যা একাধিকবার আছে দেখো তো? 11 আছে 2 বার। 15 আছে কয়বার? আর কোন সংখ্যা কি একাধিকবার আছে কিনা দেখো তো? 3 2 বার। আচ্ছা, 11 2 বার, 12 আর একবার, নেই স্যার। আর নাই। 3 আছে 2 বার, 11 আছে কয়বার? 2 বার। বাকি সংখ্যাগুলো একবার করে রয়েছে। তামজিদ আছো ক্লাসে? তামজিদ, কারেন্টটা যাওয়ার সময় পেলো না। লিখো বাকি সংখ্যাগুলো একবার করে রয়েছে। কারেন্ট চলে গেছে, বুঝছো? একটু বাচ্চারা লিখো বাকি সংখ্যাগুলো আছে, স্যার যেটা বলে একটু লিখো, বাকি সংখ্যাগুলো একবার করে রয়েছে। লিখছো? জি স্যার। বাকি সংখ্যাগুলো একবার করে রয়েছে। সুতরাং এখানে কত আসবে বলো? প্রচুরক কোনটা? প্রচুরক কত আসবে? 2 এবং 3 আর 1। কোন কোন সংখ্যাগুলো জানি ছিল? 3 এবং 3 হচ্ছে 11। হ্যাঁ হ্যাঁ,
লেখো সুতরাং প্রচুরক হচ্ছে 3 এবং 11। সবার কি হয়েছে, লেখা হয়েছে? বাচ্চারা জি স্যার হয়েছে। আচ্ছা, এখন আচ্ছা 10 সেকেন্ড, হ্যাঁ দাঁড়াও। এই কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে প্রচুরক গেল, হ্যাঁ কারেন্টটা স্যার এখনো আসে নাই, একটু কারেন্টটা আচ্ছা আজকে তো মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। একটু আমরা ঘ নাম্বার অঙ্কটা একটু দেখো, এই যে ও নাম্বারটা লাস্ট অঙ্কটা, সবার শেষেরটা একটু দেখো। এই প্রচুরক কি সবার তোলা হয়েছে না প্রচুরক? জি স্যার। আচ্ছা, তাহলে প্রচুরক কত ছিল? 3 এবং 11। 3 এবং 11। ওই যে বাকি সংখ্যাগুলো প্রত্যেকটি একবার করে রয়েছে, যে এই লেখাটা কি সবাই লিখছিল যে বাকি সংখ্যাগুলো একবার করে রয়েছে, বাকি সংখ্যাগুলো একবার করে রয়েছে, সংখ্যাগুলো একবার করে রয়েছে। সুতরাং প্রচুরক, প্রচুরক মানে প্রচুর পরিমাণে যেটা আছে, মানে সর্বাধিকবার যেগুলো আছে, প্রচুরক কত আসবে? 3 এবং 11। ঠিক আছে, এটা হচ্ছে প্রচুরক, বাকি সংখ্যাগুলো একবার করে রয়েছে, সুতরাং প্রচুরক হচ্ছে 11 এবং 3। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা ও নাম্বারটাতে শেষটাতে আসি একটু। প্রদত্ত উপাত্তগুলো সর্বনিম্ন মান দেওয়া আছে 25, সর্বোচ্চ মান দেওয়া আছে 74, শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত? আচ্ছা, আমরা তো জানি, দেখো শ্রেণী সংখ্যা ইকুয়াল টু কি? পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। এই যে দেখো, শ্রেণী সংখ্যা ইকুয়াল টু কি? পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। এখন দেখো, তুমি কিন্তু শ্রেণী সংখ্যা তোমার বের করতে বলছে, পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি, পরিসর এবং সরি শ্রেণীব্যাপ্তি, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আচ্ছা, পরিসর কি দেওয়া আছে? না স্যার। আচ্ছা, তাহলে পরিসর ইকুয়াল টু কি বলতো? তার উচ্চ বলো। সীমা বিয়োগ সীমা যোগ 1। আচ্ছা, উচ্চ পরিসর ইকুয়াল টু হচ্ছে, দেখো এই যে পরিসর, শ্রেণী সংখ্যা নির্ণয়ের মেইন সূত্র হচ্ছে কি? সবাই একটু দেখো, শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর বা ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। আমাদের কিন্তু পরিসরটা নাই, এই জন্য আমরা প্রথমে পরিসরটা বের করে নিব। তাহলে এ পরিসর ইকুয়াল টু কি দিবা? এই যে পরিসর ইকুয়াল টু কি, কি লিখবা? পরিসর ইকুয়াল টু লিখবা সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, পরে ব্র্যাকেট দিয়ে প্লাস এর 1।
এটা পরিসর নির্ণয় সূত্র, সবাই একটু লিখে নাও। পরিসর ইকুয়াল টু কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এটা কিন্তু প্লাস আর 1, এই যে প্লাস আর 1। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তাহলে সর্বোচ্চ মানটা কত দেওয়া আছে? 74, বিয়োগ সর্বনিম্ন মান কত আছে? 25, ব্র্যাকেট দিয়ে এই যে যোগ 1। বুঝছো? তাহলে 24 আমাদের কত থাকবে বল? 24 যোগ 1 হ্যাঁ, কি তার 49 24 যোগ 1 কিভাবে? 49 যোগ 1, তাহলে কত আসলো? 50। তাহলে পরিসর কত আসলো? 50। এটা কিন্তু সবাই একটু মাথায় রাখবা। পরিসর ইকুয়াল টু কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। শাহাদাত বুঝতেছো? জি স্যার। ওয়াসিক আব্দুল্লাহ, তোমার কি খবর? তুমি বুঝতেছো ওয়াসিক? জি স্যার। তুলতেছো কিনা? জি স্যার। ওকে, তাহলে পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। মুনতাহা কি ক্লাসে আছো? মুনতাহা, আচ্ছা, তাহলে পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তাহলে সর্বোচ্চ মান দেওয়া ছিল 74, সর্বনিম্ন মান 25। এরপরে হচ্ছে 74 থেকে 25 চলে গেল 49, হচ্ছে প্লাস আর 1, এই যে প্লাস আর 1 এখন 50। এখন আমরা শ্রেণী সংখ্যা, এটা কিন্তু আমরা প্রথমে দিব না, এটা তোমাদের বোঝার জন্য আমি প্রথমে দিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু লাগবে না, এটা আমরা এখন লিখবো। এটা আগে পরিসরটা বের করে নিতে হবে। কেন? তুমি যদি আগে জানো শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি, তাহলে তুমি আগে পরিসরটা বের করে নিবা, পরে সূত্রটা প্রয়োগ করবা। আর শ্রেণী ব্যাপ্তি কিন্তু দেওয়া আছে 5। এখন লেখো শ্রেণী সংখ্যা, এই যে উপরে সূত্রটা এখন নিচে লিখবা। শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি, পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসরটা কত আমাদের? এই পরিসরের মান পাইছে হচ্ছে 50, আর শ্রেণী ব্যাপ্তি প্রশ্নের মধ্যে বলে দিছে কত? 5। 50-এ 5 দ্বারা ভাগ করো, 5 10-এ 50, তার মানে পরিসরটা হচ্ছে 10। নওশিন বুঝতে পারছো কি? শ্রেণী দেখো তো। সংখ্যা 10। স্যার বুঝতে হ্যাঁ, পারছি। শ্রেণী সংখ্যা তো 10। শ্রেণী সংখ্যা ইকুয়াল টু কি? পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। পরিসরের মান কত পাইছি? পরিসরের মান পাইছি 50, এই যে 50। আর শ্রেণী ব্যাপ্তি কত দেওয়া আছে? 5। 50-এ 5 দ্বারা ভাগ করলে কত? 10। তার মানে আমাদের শ্রেণী সংখ্যাটা আসবে 10। মানে এই অঙ্কটা যখন আমরা করতে যাব, এখানে 10টা শ্রেণী আসবে। তাহলে যদি আমাদের কখনো দেখো শ্রেণী সংখ্যা বের করতে বলে, তাহলে আগে সূত্রটা মুখস্থ রাখতে হবে। শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। কথা বুঝছো? আর যদি কখনো তোমার ধরো পরিসর বের করতে বলবে, শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, তখন এই শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি যদি তুমি গুণ করে দাও, দেখো শ্রেণী সংখ্যা কত পাইলাম আমরা? 10 পাইলাম। আর শ্রেণী ব্যাপ্তি কত? 5। 5 আর 10 গুণ করলে কিন্তু 5 10-এ 50। তার মানে আমাদের কিন্তু পরিসর কিন্তু 50ই ছিল। তার মানে যদি কখনো পরিসর বের করতে বলে আর শ্রেণী সংখ্যার শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি গুণ করে দিলেও কিন্তু পরিসর চলে আসে। এই যে এটাও করতে পারি, যে পরিসর ইকুয়াল টু শ্রেণী সংখ্যা ইন্টু শ্রেণী ব্যাপ্তি। কথা বুঝছো? শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি গুণ করলেও পরিসর চলে আসে। এটা মাথায় রাখো একটু সবাই।
ঠিক আছে, এখন একটু সবাই একটা কাজ করো, তোমরা বইয়ের একটু পৃষ্ঠা নাম্বার 174-এ আসো। 174-এ আসো একটু, আসছো সবাই? ইয়েস পৃষ্ঠা স্যার। নাম্বার 174-এ আসো। আসার পরে দেখো যে 4 নাম্বার যে এমসিকিউটা, এই উপাত্তগুলোর শ্রেণী ব্যাপ্তি কত। দেখো 41 থেকে 55, তাহলে শ্রেণী ব্যাপ্তি বের করার নিয়ম হচ্ছে কি, এই যে উচ্চ সীমাটা 41, তুমি 55 থেকে 41 বিয়োগ করবা, 55 বিয়োগ 41 যত আসবে এর সাথে 1 যোগ করে দিবা। শ্রেণী ব্যাপ্তি বের করার নিয়ম হচ্ছে উচ্চ সীমা থেকে নিম্ন সীমাটা বিয়োগ করবা, বিয়োগ করে এর সাথে 1 যোগ করলে শ্রেণী ব্যাপ্তিটা চলে আসবে। তাহলে 1 আছে 5 হবে কত হলো, 4 হলে 4 5 তাহলে এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি কত, 15। যে কোনো একটা শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি বের করতে চাইলে উচ্চ সীমাতে তুমি নিম্ন সীমাটা বিয়োগ করে 1 যোগ করে দিলে শ্রেণী ব্যাপ্তি চলে আসবে। তাহলে 55 থেকে 41 বিয়োগ করবা, থাকবে কত, 14। 14 সাথে 1 যোগ করো, কত, 15। তাহলে শ্রেণী ব্যাপ্তিটা কত, 15। আরো কি প্রশ্ন আছে? আচ্ছা, এইটা কার বলো তো, শুধু গেস্ট লিখা, এটা কার, অভির নাকি এটা? এই আইডিটা কার? এখন দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কোনটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণী, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণী। এই দ্বিতীয় শ্রেণীর মধ্যমানটা কিভাবে বের করবা, এখানে 56 আর 70 যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান, 56 আর 70 যোগ করবা, এই যে 56 আর 70 যোগ করবা, 56 আর 70 যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান, 56 যোগ 70 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে, 6 7 5 12, 63। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর মধ্যমানটা কত, 63। এই যে দ্বিতীয় শ্রেণীটা কত, 56 থেকে 70, তাহলে 70 আর 56 যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে কোনো শ্রেণীর মধ্যমান আসবে। যে কোনো শ্রেণীর মধ্যমান বের করতে চাইলে উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান। কথা কি বুঝতে পারছো সবাই? এই বাচ্চারা সবাই কি বুঝতে পারছো? কার প্রশ্ন আছে এখানে? এই মুগ্ধ বুঝতেছো? সানিমা কি খবর, সানিমা বুঝতেছো? সানিমা? ইয়েস স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের কিছু এসডব্লিউ দিচ্ছি, সবাই একটু এসডব্লিউ লিখো। কালকে, কালকে না পরশু, এর পরের দিন তোমাদের বুধবারে তো ক্লাস, বুধবারে সন্ধ্যার আগে আমাকে এসডব্লিউ করে সবাই পাঠাবা। তোমরা এসডব্লিউ লিখো, তোমাদের আমি এসডব্লিউ দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আজকে যেগুলা করালাম, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে 7-এর গুলা, বইয়ের 7-এর ক থেকে ও, প্লাস আরো সাথে হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ, সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্নটার মধ্যক নির্ণয়, আর প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয়। আর আয়তলেখটা যেহেতু করাই নাই, আমি আয়তলেখ নেক্সট ক্লাসে করাবো, আমি নেক্সট ক্লাসে তোমাদের আয়তলেখটা করব, দেখাবো। ঠিক আছে, তাহলে আয়তলেখটা আজকে থাকুক, আয়তলেখার। তাহলে তোমরা নেক্সট ক্লাসে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 5টা, আর হচ্ছে সৃজনশীল, এই মধ্যক নির্ণয় করো। খ নাম্বারটা হচ্ছে সারণী থেকে গড় নির্ণয় করো। আমরা কিন্তু একটু আগে সারণী থেকে গড় নির্ণয়টা শিখছি। ঠিক আছে, তাহলে আমরা তোমাদের সংক্ষিপ্ত প্লাস হচ্ছে সৃজনশীল, সৃজনশীল 6, এগুলা পৃষ্ঠা কত, পৃষ্ঠা হচ্ছে 174 পৃষ্ঠার বইয়ের গুলা। এগুলা বুধবারে সন্ধ্যার আগে, বুধবারে ক্লাসের পূর্বে তোমরা আমাকে সবাই এসডব্লিউ করে পাঠাবা। ঠিক আছে, এসডব্লিউ সবাই করে পাঠাবা। তোমাদের কিন্তু পড়াশোনা ভালো হচ্ছে না, এসডব্লিউ করে সবাই পাঠাতে হবে, বাধ্যতামূলক ভাবে এসডব্লিউ পাঠাবা। এসডব্লিউ যারা না পাঠাবা আমি গার্ডিয়ানদের কল দিব। ঠিক আছে, আমার কথা কি সবাই শুনতে পেয়েছো? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক, একটু বাসাতে ভালো করে প্র্যাকটিস করো। ওকে বাচ্চারা, আল্লাহ হাফেজ। স্যার